সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আরো একটা নোবেলের অপেক্ষা করছে। সেটা কি? এক কওমি মাদ্রাসার ছাত্রের বিখ্যাত আবিষ্কারের ফলে আরো একটা নোবেল পাওয়ার সম্ভাবনায় এখন বাংলাদেশ। তিনি কি আবিষ্কার করছেন? আমরা একটু পত্রিকার হেডলাইনে দেখি। কোরআন গবেষণা করে মধ্যাকর্ষণ শক্তিতে বিদ্যুৎ আবিষ্কার করলো মাদ্রাসা ছাত্র। কি ভয়ঙ্কর বিষয়! কত বড় আবিষ্কার! এখানে বলা হচ্ছে তেল, গ্যাস বা কয়লা নয়, এবার মধ্যাকর্ষণ শক্তিতে উৎপাদন হবে বিদ্যুৎ। তাহলে যাক, এই যাত্রায় তারেক রহমান যে লেজগোবরের অবস্থা, সেখান থেকে মনে হয় এবার উনি রক্ষা পাবেন। তাও এই সংবাদগুলো প্রচার করছে কারা? আমাদের সময়ের মতো পত্রিকা এবং বাংলা ভিশনের মতো সংবাদ মাধ্যম। আমরা বাংলা ভিশনের সংবাদটা একটু আপনাদেরকে শুনাই। তেল, গ্যাস বা কয়লা নয়, এবার মধ্যাকর্ষণ শক্তিতে উৎপাদন হবে বিদ্যুৎ। পবিত্র কুরআন থেকে গবেষণা করে যা আবিষ্কার করেছেন কুমিল্লার এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী। কি ভয়ঙ্কর বিষয়! জনাব আতার হালদার আপনি আমার সাথে যুক্ত আছেন। কওমি মাদ্রাসার এক ছাত্র কোরআন গবেষণা করে এক বিশাল বিস্ময়কর আবিষ্কার এবং বাংলা ভিশনের মতো সংবাদ প্রচার করছে। হয়তো অদূর ভবিষ্যতে কয়েকদিনের মধ্যেই আমরা এটা রয়টার্স, অ্যাসোসিয়েট প্রেস, বিবিসি, সিএনএন এর মতো সংবাদ মাধ্যমও এই সব খবরটা আমরা পাবো। ইতিমধ্যেই আপনি হয়তো জানেন কিনা জানি না, কওমি মাদ্রাসার অঙ্গনে তার নাম, তার এখন আইনস্টাইনের সাথে মিলিয়ে রাখা হয়েছে কমিস্টাইন, অর্থাৎ আইনস্টাইন কমিস্টাইন। ইতিমধ্যে তাকে সবাই বাহাবা দেওয়া শুরু করেছে। তাহলে কি আমরা আরো একটা নোবেলের অপেক্ষায় আছি, জনাব আতার হালদার? এই নোবেলের নাম হবে কওমি নোবেল। এই নোবেলের নাম আলফ্রেড নোবেল হবে না। এইটার নাম হবে কওমি নোবেল। কেন? অবশ্যই উনি যে এখন যে বিখ্যাত আবিষ্কারটা করেছে, তাতে করে এখন বাংলাদেশে যে বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। কারণ উনি তেল, গ্যাস, বিদ্যুৎ অর্থাৎ কোনো কিছু ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তিতেই তিনি আবিষ্কার করছেন। আরেকটু শুনুন উনি কি বলে। আমি মূলত কওমি মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র। তো আল্লাহ তাআলা কোরআনে হাজার হাজার আয়াত নাযিল করেছেন পদার্থবিজ্ঞান সম্পর্কে। আমার পড়াশোনা শেষ করে আমি স্কুলে শিক্ষকতা শুরু করি। তাহলে আল্লাহ পাক যেহেতু হাজার হাজার কোরআনে বিজ্ঞানের আয়াত, পদার্থবিজ্ঞানের আয়াত নাজিল করেছে, নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি পবিত্র কোরআন একটি পদার্থবিজ্ঞানের বই। তারপর শুনি। পাশাপাশি আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করি। আচ্ছা জনাব আতার হালদার, কোরআনে যদি উনি দাবি করছেন কোরআনে সমস্ত হাজার হাজার আয়াত অর্থাৎ পদার্থবিজ্ঞানের আয়াতগুলো আছে, তাহলে তাকে আবার বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের বই কেন পড়তে হবে? ইহুদি নাসারাদের বই, একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। কোরআনে আসলে তো ডিটেলস লেখা থাকে না। এখানে কোরআনে ৬,৬৬৬টা আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াতের একটা মর্মত্ব রয়েছে এবং এই আয়াত থেকে আসলে কিভাবে উনি বার্তা পান যে এই মধ্যাকর্ষণ শক্তি কোরআনের কোন জায়গাটাতে মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বলা হয়েছে, সেটা আমি এখনো বোধগম্য নয়, বা আমি এরকম কোনো আয়াত দেখি নাই যেখানে মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বলা হয়েছে বা তুলে ধরা হয়েছে। তবুও উনি যেহেতু কোরআনের রেফারেন্স, মুফতি বা আপনি তো কওমি মাদ্রাসার একজন গবেষক নয়, আপনি সেখানে সুখ্যাতিকভাবে আল্লাহ পাক যেভাবে বর্ণনা করেছেন, সেখানে তো আপনার খুঁজে পাওয়ার কথা নয়। উনি এই জন্য তো বিজ্ঞানী, উনি খুঁজে পেয়েছেন। এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, উনি যে খুঁজে পেয়েছেন, আমি টোটাল পদ্ধতিটা আমরা একটু দেখতে চাই। এটা একটা বিষয়। ২ নম্বর হচ্ছে উনি কি পদ্ধতিতে, জি পদ্ধতিটা দেখি, তারপর একটা সময় গিয়ে ভাবি যে শুধু পড়াশোনা করলে তো হবে না, রিসার্চ করা লাগবে। তখন রিসার্চ প্রজেক্ট নির্বাচন করতে গিয়ে আমার মাথায় আইডিয়া আসলো যে সারা পৃথিবীতে আমাদের প্রাকৃতিক যে খনিজ সম্পদ তেল, গ্যাস, কয়লা, তা প্রায় শেষের দিকে। পরিসংখ্যান অনুযায়ী আগামী 50 বছরের মধ্যে তেল, গ্যাস শেষ হয়ে যাবে আর কয়লা 100 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সেজন্য পৃথিবীতে এমন ভয়ঙ্কর বিষয় যে আগামী 100 বছরের মধ্যে কয়লাও শেষ হয়ে যাবে। তাহলে তো এই ছাত্রের মাথায় এই জিনিসটা যে আসলো, আমি তাকে সাধুবাদ না দিয়ে পারছি না। অন্তত পক্ষে পৃথিবী সম্পর্কে সে একটা পৃথিবীকে বাঁচানোর জন্য একটা কি প্রচেষ্টায় না সে চালাচ্ছে গবেষণা করে। আর একটু শুনি। এমন কোনো বিকল্প শক্তি আছে কিনা যেটা ব্যবহার করা যায়। তখনই আমার মনোনিবেশ করি আমি যে মধ্যাকর্ষণ বলকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। মহাকাশ নিয়ে অনেক আয়াত আছে কোরআনে, সেসব যখন আমি পড়তাম তখন আমার মধ্যে একটা অনুপ্রেরণা আসে। উনি মহাকাশ নিয়ে অনেক আয়াত খুঁজে পেয়েছেন, একটা অনুপ্রেরণা পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মহাকাশ বিজ্ঞানী হতে পারেনি। অথচ তিনি এখানে কিন্তু বলছে না যে কি ধরনের মহাকাশ সম্পর্কে আয়াত আছে। তাহলে হয়তো বাংলাদেশের যত কওমি ছাত্র আছে তাদের মধ্যে আরো বড় বড় বিজ্ঞানী সম্ভাবনা দেখা দিত তৈরি হওয়ার। মহাকাশ বিজ্ঞানী হবো আর কি।
জ্যোতির্বিজ্ঞানী হব, কিন্তু সেটা সুযোগ হয়নি। সেখান থেকে অনুপ্রেরণা আসে একটা সময় পড়াশোনা করতে করতে গিয়ে এই ইঞ্জিনের সফলতা আসা। কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে বিজ্ঞান নেই, কিন্তু আব্দুর রহমান সুহাইল ছোটবেলা থেকেই ছিলেন বিজ্ঞান বিষয়ে আগ্রহী, তাই মাদ্রাসার কারিকুলামের একটু রাখেন, এখানে দেখেন জনাব আতার হালদার দুইটা টেনিস বল, তিনটা না চারটা তিনটা টেনিস বল এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা সাইকেলের শিকলও দেখা যাচ্ছে, দুইটা চাকাও দেখা যাচ্ছে উপরে নিচে। এই দিয়ে হয়তো তিনি একটা কিছু এখন জ্বালাবেন, আমরা দেখি। পাশাপাশি বিজ্ঞানের নানান আবিষ্কার নিয়েও তিনি পড়তে থাকেন। চারটা বল এখানে দেখা যাচ্ছে। মিলাতে থাকেন পবিত্র কুরআনের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আয়াতের সঙ্গে, শুরু করেন গবেষণাও। সেই গবেষণার এক পর্যায়ে মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেন তিনি। উপর থেকে যদি আপনি 1 টন ওজনের একটা বস্তুকে ছেড়ে দেন, ধরুন মাত্র 1 মিটার উপর থেকে, এটা নিচে নামবে, আর সাথে ওই 1 টন শক্তিটা নিয়েও নামবে। হ্যাঁ, এই কথাটা সত্য যে একটা আপনি বলকে, ভারী বস্তুকে যদি আপনি উপর থেকে ছেড়ে দেন, গ্র্যাভিটির কারণে সেটা নিচে নামবে। অর্থাৎ বলের ওজন, বলের ভর এবং গ্র্যাভিটি মাল্টিপ্লাই গ্র্যাভিটি, এটা কথাটা সত্য। ঠিক আছে, উনি ভালো উপলব্ধি করতে পেরেছেন। তারপর কি বলে শুনি। যেটা লিভারের মাধ্যমে শক্তিটা সংগ্রহ করতে পারলাম, কিন্তু বৈজ্ঞানিক প্রশ্ন হচ্ছে একটা ইঞ্জিন 360 ডিগ্রি অনবরত ঘুরতে থাকে, তো ক্র্যাঙ্কশ্যাফট 360 ডিগ্রি ঘোরার জন্য এটা 1 টন নিচে নামলো, আবার কিন্তু 1 টন উপরে তোলা লাগবে। কিভাবে? হ্যাঁ, কথাটা সত্য যে আসলে একটা বস্তু যখন তার কাইনেটিক ফোর্স অর গ্যাদার করে পড়ার সময়, তাহলে এইটাকে আবার সমপরিমাণ একটা এই যে এনার্জিটা নিয়ে সে পতিত হচ্ছে, আবার সেই এনার্জিটাকে অর্থাৎ সেই বলটাকে আবার উপরে তুলতে হবে। তাহলে কি করে সম্ভব? হ্যাঁ, তার মাথায় এই জিনিসটা খেলেছে, সুন্দর একটা প্রশ্ন। এখন কি করে সম্ভব? এই অসম্ভবকে তিনি সম্ভব করেছেন বলে দাবি করেছেন। আমরা আরেকটু শুনি। আর সেইটাই হচ্ছে আমার ইঞ্জিনের উদ্ভাবনের মূলনীতি, যে যখন এটা নিচে নামবে শক্তি সঞ্চয় করব, আবার যখন উপরে উঠবে তখন এই বস্তুর ওজন নিজে নিজেই শূন্য হয়। জনাব আতার হালদার, এই জায়গায় একটু থামাতে হচ্ছে। প্রস্তুত বস্তু যখন নিচে নামবে, সে তার শক্তি সংগ্রহ করবে লিভারের মাধ্যমে, এবং বস্তুটা যখন আবার উপরের দিকে যাবে তখন সেখানে শূন্য হয়ে যাবে। এইটা কি বুঝালো আসলে? আমি বুঝি নাই জনাব আতার হালদার। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে কিছু কথা আগে বলে আসি, তারপর ওনার বক্তব্যটা আরো শুনতে হবে, আরো শুনবো আমরা। আপনাদেরকে এখানে একটা কথা স্পষ্ট বলি। উনি বলেছেন উনি পড়াশোনা করেছেন কওমি মাদ্রাসাতে, যেখানে বিজ্ঞানের কোনো বালাই নেই, এবং এর পরবর্তী কওমি মাদ্রাসা থেকে সে বিজ্ঞানে আগ্রহ থাকাতে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনাতে সে চলে গেল। এই যে দেখেন, তাহলে সে ওই কওমি মাদ্রাসা যখন ছিল তখন কিন্তু সে কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজে পায় নাই, এই বিজ্ঞান খুঁজে পায় নাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উনি কোন আয়াতের মাধ্যমে এই সূত্র পাইলো, কোন আয়াতে এটা বলা আছে সেটা কিন্তু ডিসক্লোজ করে নাই। তার মানে হচ্ছে এইটা জাস্ট একটা ধর্মীয় বাহানা দেওয়া বা নেওয়া, ফেভার নেওয়া, যে আমি কোরআন থেকে পেয়েছি, কিন্তু কোরআনের কোন আয়াত থেকে উনি এটাকে মোটিভেটেড হয়েছেন সেই ধরনের কথা কিন্তু উনি এখানে উল্লেখ করেন। আমি যদি ডিকোড করি দুইটা কথা, তাহলে এই দুইটা জায়গাতে ওনার গ্যাপ রয়েছে, এবং উনি জাস্ট একটা ধর্মীয় কাট, উনি যেটা আবিষ্কার করেছে এই ধরনের গ্র্যাভিটি আবিষ্কার, মানে আপনি কি মাধ্যাকর্ষণ শক্তি, তার মানে চুম্বক যে শক্তি, সেই চুম্বক শক্তিটা কি? মাধ্যাকর্ষণ শক্তি। যে চুম্বক শক্তির মাধ্যমে একাধিক মোটর তৈরি করা হয় এবং তার মাধ্যমে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। যদি চুম্বক শক্তিকে আপনি বারবার রিভাইজ করেন, এবং এই ধরনের একাধিক তথ্য, একাধিক আবিষ্কার এই পৃথিবীতে এক্সিস্ট করছে, লক্ষ লক্ষ এরকম আবিষ্কার এক্সিস্ট করছে, তাহলে তারা কি দাবি করেছে যে এটা কোরআন থেকে পেয়েছে? আমাদের ধর্মীয় কার্ডের ক্ষেত্রে যেটা হয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা ধর্মীয় লেবাসধারী আছে, তারা হলো কি, কোন বিজ্ঞানীরা কোন একটা আবিষ্কার করবে সেটার জন্য ওত পেতে বসে থাকে, আবিষ্কার হওয়ার পরে তারা জনাব আতার হালদার, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি সবিনয়ে। এই হুজুর কিন্তু নাস্তিকদের একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে এই আবিষ্কার। না আজাদ ভাই, আমার কথাটা একটু, এই পয়েন্টটা একটু শেষ করতে দেন। মানে হুজুর, পুরোহিত সবাই অপেক্ষায় থাকে যে কোন আবিষ্কারটা হলো, তখন তারা এই কোরআন, বাইবেল, বিভিন্ন জিনিস খুঁজতে থাকে যে কোন জায়গায় তার বয়ানের সাথে, তার এই গ্রন্থের বয়ানের সাথে মিলতেছে, একটুখানি মিলে কিনা, এবং সেটা তারা খুঁজে দেখা যায়। এখন কথা হচ্ছে, পৃথিবীতে ধর্ম যেগুলো চলমান রয়েছে, সেই ধর্মের চলমান যদি আপনি ধরেন, খ্রিস্ট ধর্ম হচ্ছে 2021 বছর আগে। তার আগে যদি আমি ইহুদি ধর্ম ধরি, বা এর 4টা ধর্ম এক্সিস্ট করে, হিন্দু ধর্মটা সবচেয়ে প্রাচীন। তার এই প্রাচীন ধর্ম বা অন্যান্য ধর্ম, আমাদের ইব্রাহিমীয় যে ধর্ম বলি, সেই ধর্মগুলোতে যদি আমি সর্বোচ্চ যাই, তাহলে আপনি বড়জোর 4000 বছরের বেশি এটার নমুনা পাবেন না।
কিন্তু পৃথিবীতে মানুষ আসছে হলো মিনিমাম কয়েক লক্ষ বছর আগে, মানে 50 থেকে 50 লক্ষ বছর আগের খুলি পাওয়া গেছে, 50 লক্ষ বছর আগের খুলি পাওয়া যায়, খুলি পাওয়া হয়েছে। কিন্তু অ্যাজ পার ইব্রাহিমীয় ধারা অনুযায়ী যেটাকে আদম হাওয়ার কথা বলা হয়, সেটা যদি বলি আমরা, তাহলে 11,500 বছর হচ্ছে পৃথিবীতে মানুষ হচ্ছে। তাহলে বিজ্ঞান আবিষ্কার করছে 50,000 বছর আগের মাথার খুলি, আর এখন চলে আসছে হলো 11, ধর্মীয় মধ্যে পৃথিবীতে মানুষ আসে 11,000 বছর আগে। আচ্ছা, আমরা সেটা শুনবো। আমরা আগে এই মাদ্রাসা বিজ্ঞানী অর্থাৎ কমিস্টাইনের কথাটা আর একটু শুনি যে উনি কিভাবে কি করলো। যেটা 2টা চেম্বার থাকবে, এক চেম্বারে ওজন পাবে, আরেক চেম্বারে শূন্য হয়ে যাবে। এভাবে ক্র্যাঙ্কশ্যাফট 360 ডিগ্রি। অর্থাৎ উনি যেটা, প্রিয় দর্শক, উনি বলতে চাচ্ছেন যে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরবে, একটা মধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামবে, আরেকটা অটোমেটিক উপরের দিকে উঠে যাবে। এইভাবে যদি অটো রোটেট করতে থাকে তাহলে ক্র্যাঙ্কশ্যাফটটা 360 ডিগ্রিতে অনবরত ঘুরতে থাকবে। প্রশ্ন আজাদ ভাই একটু পজ দিই আপনাকে, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একটু উত্তরটা আমি দেই। সেটা যে ওই যে শূন্য করা, মানে যে টনটাকে উপরে উঠে শূন্য করা, সেই শূন্য করাটা হচ্ছে আপনাকে ঠিক উল্টা সাইডে সেম মেজারমেন্টের আরেকটা বস্তু রাখতে হবে, যার ওজনটাও ওইটা যখন নিচে নামবে এইটা তখন নিউট্রালাইজ হবে। জি বলুন। আচ্ছা, তো প্রিয় দর্শক, এখানে উনি যেটা বলতে চাচ্ছেন, আমার মনে হয় উনি যদিও ক্লিয়ার করে না, উনি বলতে চাচ্ছে একটা বস্তু নিচে নামবে এবং ওইটার ফোর্সের কারণে ওই যে শিকল দিল, শিকলের টানে ওইটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যাবে এবং এইভাবে অনবরত প্রক্রিয়াটি চলতে থাকবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, নিউটনের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী নিত্যতার সূত্র, শক্তির নিত্যতার সূত্র উনি যে দাবি করছেন, উনি আসলে আবিষ্কার করেছেন বা এটা অনবরত ঘুরবে। তাহলে নিউটনের নিত্যতার সূত্র অনুযায়ী আমরা কি জানি? কোনো শক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি করা যায় না, আবিষ্কার করা যায় না, শুধুমাত্র শক্তির রূপান্তর ঘটানো যায়, অর্থাৎ এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা যায়। এখানে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই নিউটনের সূত্রটা মিথ্যা হয়ে যায় ওনার দাবি অনুযায়ী। আরেকটা গুরুত্বপূর্ণ সত্য হলো পৃথিবীতে কোনোদিন পারপেচুয়াল মোশন সম্ভব নয়। পারপেচুয়াল মোশন হচ্ছে, অর্থাৎ কোনো বস্তুকে আপনি যদি ছেড়ে দেন, সেটা মহাবিশ্বের বাইরে, নিউটনের সূত্র অনুযায়ী যে কোনো বস্তু যদি বাধাপ্রাপ্ত না হয়, তার কোনো ধরনের জড়তা না থাকে, তাহলে কোনো শক্তি যদি বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ করা না হয়, তাহলে সে বস্তুটি আজীবন চলমান অবস্থায় থাকবে, অথবা যদি স্থির অবস্থায় থাকে স্থির থাকবে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে কিন্তু শক্তি বাধাপ্রাপ্ত হচ্ছে নানানভাবে। একটা মাধ্যাকর্ষণ শক্তি আর বাহ্যিক শক্তি, বাতাস, অনেক কিছুর কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলশ্রুতিতে পারপেচুয়াল মোশন পৃথিবীতে এখনো কেউ সফল হতে পারেনি এবং এটা সম্ভব না। তাহলে নিউটনের সূত্র মিথ্যা হয়ে যাবে। সুতরাং উনি যে দাবি করছেন যে একটা বলের টানে আরেকটা উঠে যাবে, এটা কোনোদিনও পৃথিবীতে সম্ভব নয়, অর্থাৎ এই এক্সিস্টিং। তাহলে নিউটনের সূত্রগুলো মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তারপরেও এই বাংলাদেশের মতো সংবাদপত্র যখন প্রচার করে, তখন আমাদের ভেবে দেখতে হবে, এই যে কমিস্টাইনকে আমাদের ছোট করার কোনো বিষয় নয়। তিনি যে আবিষ্কার করেছেন, এত বড় বিখ্যাত আবিষ্কার, নাস্তিকরা সবসময় বদনাম করে থাকে যে মাদ্রাসার বিজ্ঞানীরা ঢিলাকুলুপ ছাড়া কিছুই পারে না। উনি যুগান্তরকারী এক পদক্ষেপ নিয়েছেন। আমরা আরেকটু শুনি, তারপর পরবর্তী যাব। অনবরত ঘুরতে থাকবে, আর শক্তি আউটপুট হচ্ছে, বস্তুর ওজন যত বেশি আউটপুট তত বেশি। সুহাইল জানান 2022 সালে তিনি এই আবিষ্কার করেন। গত 2 বছরে তিনি সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও বিদ্যুৎ বিষয়ক সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ঘুরে ঘুরে তার এই আবিষ্কার তুলে ধরেন, কিন্তু কোথাও পাননি। এখানে অনেক সাংবাদিক জড়ো হয়েছে বাংলাভিশন। জনাব আতার হালদার, বাংলাদেশে একটা প্রশ্ন আপনাকে, বাংলাদেশে যে সমস্ত এই বাংলাভিশনের মতো বড় সংবাদ মাধ্যম আছে, তাদেরকে বিজ্ঞান বিষয়ে কোনো রিপোর্ট করতে হলে জার্নালিস্ট কি বিজ্ঞানের ছাত্র হওয়া উচিত নয়, নাকি ইতিহাস থেকে, বাংলা থেকে পড়ে আসা একটা ছাত্রকে বিজ্ঞানের রিপোর্ট করতে দিয়ে দিল? কি বলেন? অবশ্যই বিজ্ঞান সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকতে হবে, পড়াশোনা করতে হবে। যদি সে বিজ্ঞানের ছাত্র না হয়, তাহলে স্পেসিফিক যে তথ্যটা তারা দেখলো সেটার উপরে তাকে অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে তথ্য ঘেটে তারপর তাকে সত্যটা তুলে ধরতে হবে। আমি আপনার সাথে ওখানে একমত। কোথায়? উনি একটা আবিষ্কার করেছেন, যে আবিষ্কারের মাধ্যমে আমরা তেল গ্যাস ছাড়া একটা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটা একটা প্রক্রিয়া। তারেক জিয়া বেঁচে গেল না এই যাত্রায়? লেজগোর অবস্থা, তারেক জিয়া তো এখন প্রশান্তির ঢেকুর তোলার কথা। হ্যাঁ, অবশ্যই ঢেকুর তুলবে, মানে তেল গ্যাস ছাড়া যদি আবিষ্কার করে থাকে, ইটস গুড। বাট এটার সাথে উনি যে ধর্মীয় কার্ডটা খেলছে, আমার এখানে অবজেকশন আছে। মানে ধর্মীয় কার্ডটা ওনার খেলার দরকার ছিল। উনি একটা আবিষ্কার করেছেন, আবিষ্কারটা উনি দেখতে পারতো যেটা দেশের উপকারে আসবে বা বিশ্ববাসীর উপকারে আসবে, সেরকম একটা হতে পারে, যুগান্তকারী হতে পারে। এটার সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক নেই, এটার সাথে ধর্মের সম্পর্ক নেই। এটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি, তার চেষ্টা, এবং সে চেষ্টার মাধ্যমে এই বিজ্ঞানের যে আপনি বলতে চাচ্ছেন এরকম একটা বকচকর জড়র বড়র, মানে একটা কোনো মিনিংলেস, কোনো মেক সেন্স করে না এই ধরনের আবিষ্কার,
এটা একটা তার ধর্মীয় কার্ড ব্যবহার করে মানে অর্থাৎ মুসলিমদের অনুভূতি পাওয়ার জন্য বা মুসলিমদেরকে আর আকৃষ্ট করার জন্য সে একটা ধর্মীয় কার্ড খেলেছে ইচ্ছে করে, নাকি তার রাইট, অজ্ঞতা? রাইট। এটা জাস্ট একটা ধর্মীয় কার্ড খেলানো। আপনি তার অজ্ঞতা নয়, কিছু ধরনের মানে বুঝে শুনেই এই ধরনের যে কাজ হবে না, এই ধরনের কোনো আসলে কোনো ধরনের আবিষ্কার নয়, বরং এটা একটা কি বলবো, এটাকে গার্বেজ। এটা কি সে জেনেও কি এই ধরনের সাংবাদিকদের ডেকে এনে তার সংবাদ সম্মেলন করে উপস্থাপন করা, এটা কি তার ধর্মীয় ইচ্ছাকৃতভাবে বলতে চাচ্ছেন আপনি? অনেকটা এরকমই। আমি আপনাকে একটা কথা বলি, পিস্টন, গাড়ির যে পিস্টনটা চলে, সেই পিস্টনটার সাথে যে কানেক্টর রডটা থাকে, রডটা দেখবেন যে একটা নির্দিষ্ট ওয়েভের মাধ্যমে। আমি আগে আপনাকে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, পৃথিবীতে পারপেচুয়াল মোশন কোনোভাবেই সম্ভব নয়। পারপেচুয়াল মোশন হচ্ছে যেটা নিজে নিজে চলতে পারে উইদাউট এনার্জি, কোনো ধরনের এনার্জি না দিয়ে নিজে নিজে, ধরেন আপনি একটা বলকে চক্র আকারে ছেড়ে দিলেন, সেটা অটোমেটিক ঘুরতেই থাকবে আজীবন, এটাকে পারপেচুয়াল মোশন বলে। সেটা পৃথিবীতে এক্সিস্ট করে না এবং সম্ভব নয়। নিউটনের সূত্র অনুযায়ী যে শক্তির নিত্যতা সূত্র, সেটা ভায়োলেট করে, যার ফলে তার যে দাবি সেটা সম্পূর্ণরূপে বিজ্ঞান বিরোধী। এটা গেল। এখন আমি বলতে যাচ্ছি যে তার এই যে রাজনীতি আছে কিনা এই ভিতরে কোনো রাজনীতি না, এইটা তার আকর্ষণ করার, ধর্মীয় কার্ড খেলে তাকে হাইলাইট এবং আকর্ষণ করার পাশাপাশি এই যে কওমি মাদ্রাসার কার্ড প্লাস ধর্মীয় যে কার্ড, সেই কার্ডটা খেলে সে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছে, এই নাথিং এলস। তাহলে এখন তো যে নাস্তিকরা তো এখন একটা আরেকটা বড় সুযোগ পেয়ে যাবে যে কওমি মাদ্রাসার ঢিলাকুলুপ থেকে এখন একটা কোরআনকে কাজে লাগিয়ে একটা বোগাস কথাবার্তা এখানে বলতে চলে আসলো, যেটা আসলে মিনিংলেস, একটা গার্বেজ ছাড়া। না আজাদ ভাই, আপনার সাথে আমি এখানে একটু ডিসএগ্রি করি। শুনেন, উনি কিন্তু স্পষ্টভাবে বলছে যে কথাটা আমরা ধরি নাই বা আমরা সংগোপনে মনে করছি না, সরল মনে। সেটা হচ্ছে যে উনি বলছে যে উনি কওমি মাদ্রাসায় পড়তো, কিন্তু উনি যখন পদার্থবিজ্ঞানে পড়তে আসে তখন কিন্তু উনি কওমি মাদ্রাসায় নেই। তার মানে উনি কওমি মাদ্রাসায় পড়ে এটাকে এটা আবিষ্কার করছে। এই যে বয়ানটাই তো ভুল, এই বয়ানটাই তো একটা ভুয়া বয়ান। প্রথমে সে প্রশ্ন আপনাকে করলাম, যদি উনি কোরআন থেকে, পবিত্র কোরআন গবেষণা করে উনি যে রেজাল্ট পেয়েছেন, হাজার হাজার আয়াত খুঁজে পেয়েছেন, তিনি সেটা পদার্থ বিজ্ঞানের মধ্যেও দেখতে পেয়েছেন, তাই উনি কোরআন গবেষণা করে আবিষ্কারটা করেছে। এখন আমরা পরবর্তী শানুরূপ সারা। আমি সফল হই আরো 4 বছর আগে, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা এই দেশের মানুষের বরকতে এই বৈপ্লবিক উদ্ভাবন সফল করার জ্ঞান, উনি সেটাকে বৈপ্লবিক, প্রিয় দর্শক, বৈপ্লবিক উদ্ভাবন হিসেবে উনি ধরে নিচ্ছে। আমরা শুনি আমাকে দিয়েছে। সেই জন্য আমি চেয়েছি, এখনো চাচ্ছি, যাতে করে এই দেশের মানুষ তার সুফল ভোগ করতে পারে। আমি 2024 সালের 29 সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং কি প্রাইম মিনিস্টারের কার্যালয়ে চিঠি দিয়েছি, আবেদন করেছি, কিন্তু তারা কোনো সারা শব্দ নেই। এদের এই সমস্ত সরকার, বিদ্যুৎ মন্ত্রণালয়কে থাপড়ে দাঁত ফেলে দেওয়া উচিত। এরকম একটা কমিস্ট্যান্টকে কোনো গুরুত্ব না দেওয়ার কারণে। আমরা একটু শুনি। কোনো রিপ্লাই নেই। তো গত 6 তারিখে আমি আবার সাক্ষাৎ পাই মন্ত্রণালয়ের, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাক্ষাৎ আমি পাই, আমি অ্যাপয়েন্টমেন্ট পাই। সচিবালয়ে সাক্ষাৎ করতে আসি, আমি তাকে আমার প্রযুক্তিগত বিবরণ বিস্তারিত তাকে বোঝাই এবং তার ইতিবাচক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, দেশের লাভ ক্ষতি ইত্যাদি সব কিছু বোঝানোর পর তিনি আমাকে আশ্বাস দেন যে হ্যাঁ, আমি তোমার এটা সার্বিক কাজ আমি করে দেবো, তুমি কি কি চাও একটা লিখিত মন্ত্রণালয়ে পেশ করো। তখন আমি তাকে লিখিতভাবেই আমি আমার দাবি দাবা সেখানে উপস্থাপন করি। তবে আমার দাবি ছিল যে আমি কোনো ধরনের আর্থিক অনুদান চাই না, টাকা পয়সা চাই না, আমি শুধুমাত্র এইটুকুন চাই যে আমি একাই এটার পেটেন্ট আবেদন করতে পারি, কিন্তু নিরাপত্তার স্বার্থে সঙ্গত কারণে আমি সেটা না করে সরকারি দায়িত্বে, আমি চাই সরকার দায়িত্ব নিক, পেটেন্ট করে দিক। জনাব আতার হালদার এই যে তার এত বড় আবিষ্কার, যুগান্তরকারী আবিষ্কার, পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে নোবেলের অপেক্ষায়, এইটা যদি প্যাটেন্ট না করে তাহলে তো নাস্তিকরা চুরি করে নিয়ে যাবে এবং চুরি করে আবিষ্কার করে ফেলবে। তাহলে তার দাবিটা তো যৌক্তিক, তা কি করা উচিত নয়? আপনি কি মনে করেন? না, উনি যদি আবিষ্কার করে থাকে, প্যাটেন্টের পর্যায়ে যদি পড়ে, অবশ্যই আবিষ্কার, সেটা প্যাটেন্ট চাইতে পারেন বা অধিকার আদায় করতে পারেন, এটা তার দাবি। না সরকারের না, সরকার তো আশ্বাস দিচ্ছেন তাকে করবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে ওনার আবিষ্কার, যদি আমি আপনাকে একটা কথা বারবার বলতেছি যে ধর্মীয় কার্ডটা ছাড়া যদি উনি আবিষ্কার করে থাকেন, হ্যাঁ, এটা যদি তেল গ্যাস বিদ্যুৎ ছাড়া চলে থাকে এবং উনি মাধ্যাকর্ষণ বলছেন, মাধ্যাকর্ষণ নাকি অন্য আকর্ষণ, কোন আকর্ষণে এটা বারবার ঘুরবে, সেটাকে যদি উনি ফলপ্রসূ করতে পারেন, সেটা একটা ভালো আবিষ্কার। পারে নাই, আমি ভিডিওটা প্রায় কাছাকাছি পর্যায়ে চলে আসছি, এখনো যে উনি ভাল্ব জ্বালাবে, একটা ফ্যান চালাবে,
কোনো কিছু চালাতে পারেনি, এমনকি তিনি সেটা ঘোরাতেও পারেনি। আমরা আর একটু দেখি। পেটেন্ট ফি আমি নিজেই পরিশোধ করব। 6 তারিখে আমি তার সাথে সাক্ষাৎ করার পর আমি লিখিত মানে আমার দাবি দেওয়া জমা দেওয়ার না, আপনার ভিডিওতে যদি এটা থাকে, আপনার ভিডিওতে যদি এইটা থাকে যে দেখানোর মতো ব্যাপারটাকে যে সে ঘুরাচ্ছে, এটা যদি এই ভিডিওটা যদি থাকে যে তখন তেল ঘুরাতে পারে, সেটা একটু দেখান। আচ্ছা, পেটেন্ট ফি দেখা যাচ্ছে? 6 তারিখে দেখা তার যাচ্ছে, সাথে দেখা সাক্ষাৎ যাচ্ছে। করার পর আমি লিখিত মানে আমার দাবি দেওয়া জমা দেওয়ার শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, কোরআন থেকে গবেষণা করে একটি নিরাপত্তা সরঞ্জামও তৈরি করেছেন সুহাইল, যা ব্যবহার করলে আপডেট জানানো হয়নি, কিন্তু আমি বারবার যোগাযোগ করেছি মন্ত্রণালয়ে। জি 6 জুলাই। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, কোরআন থেকে গবেষণা করে একটি দেখেন একটু, মানে কত বড় বেয়াদব মন্ত্রণালয়। সে যোগাযোগ করেছে, আবেদন করেছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো ধরনের যোগাযোগ তার সাথে করা হয়নি। এখানে প্রিয় দর্শক দেখেন, সেইটাকে ঘুরাতেও পারছে না, একটা ভাল্ব, একটা ফ্যান, সেটাও চালিয়ে সে দেখাতে পারছে না। আমরা দেখি একটু। নিরাপত্তা সরঞ্জামও তৈরি করেছেন সুহাইল, যা ব্যবহার করলে সড়ক দুর্ঘটনায়ও ক্ষতিগ্রস্ত হবে না মানুষ। জানান, গবেষণা করেছেন গুরুত্বপূর্ণ আরও। এখানে কি লিখেছে সংবাদ সম্মেলন? গ্র্যাভিটি ইঞ্জিন, তেল, গ্যাস, কয়লা, কোনো কি প্রচলিত জ্বালানি ইনপুট ছাড়াই সরাসরি মাধ্যাকর্ষণ বল থেকে শক্তি উৎপাদনের সক্ষম বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রীর সাথে সাক্ষাতের পর কি প্রাণ সংশয় আছে। জনাব আতার হালদার গুরুত্বপূর্ণ তিনি একটা কথা বলেছেন, তার প্রাণ সংশয় আছে। কেন? না, এখন উনি এত যুগান্তকারী আবিষ্কার করে ফেলছেন, এখন ওনার প্যাটার্ন বা ওনার এই যে আবিষ্কারের যে তথ্য, সেটা যদি কেউ চুরি করে নিয়ে যেতে চায়, তাকে হত্যা করে, এটাও হতে পারে। সে আশঙ্কা করছেন, আশঙ্কা করতেই পারেন নাগরিক হিসেবে। তাহলে তাই বলে কি একজন বিজ্ঞানীর এরকম প্রাণ সংশয়? আমরা কোন দেশে বসবাস করি? একজন কমিস্টাইনকে তার স্বীকৃতি দিচ্ছে না, দিনের পর দিন। আজাদ ভাই, উনি কি জিনিসটা চালিয়ে দেখাতে পেরেছে? এরকম কোন ভিডিও আছে আপনার কাছে? একটু দেখাতে না, পারেন? এরকম এখনো পাইনি। আমি কয়েকটা ভিডিও চেক করলাম, তিনি দাবি করছেন শুধু কোনো ধরনের এটা ঘুরানো বা এটা একটা লাইট ফ্যান চালিয়ে দেখা বিদ্যুৎ উৎপাদন এখনো পর্যন্ত এই ভিডিওতে দেখা যাচ্ছে না। চলেন দর্শক আমরা একটু দেখি। অনেক কিছু নিয়ে আপনি জানলে খুশি হবেন যে আমি আরও 2টা প্রজেক্টে সফল থিওরিটিক্যাল। একটা হচ্ছে সেফটি গ্যাজেট। ধরুন আপনাকে সব ধরনের দুর্ঘটনা হতে আপনাকে সেভ করবে। আপনি মরবেন না, কিন্তু ব্যথা পাবেন। আপনি রোডে মানে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি মরবেন না, কিন্তু আপনি ব্যথা পাবেন। এই ধরনের যে আবিষ্কার, আমি মনে করি তাকে আরো একটা নোবেল দেওয়া উচিত। বাংলাদেশে এরকম 3টা নোবেল হবে, আমরা শুনি। অ্যাক্সিডেন্ট করলেন, আপনি বাঁচবেন। আপনি আপনার রুমে আগুন ধরে গেল, আপনি বেঁচে যাবেন, কিন্তু আপনি আহত হবেন। এই গ্যাজেট আমি থিওরিটিক্যালি সফল, এখন এক্সপেরিমেন্ট করিনি। যদি এটা আমি বিশ্বাস করি সফল হব, যদি হই, তাহলে মানব জীবনে এটা মানে জীবনে অনেকটা ভালো একটা কাজে আসবে ইনশাআল্লাহ। একই সাথে আমি আরও একটা প্রকল্পে সফল, সেটা হচ্ছে ওয়াটার বোট। মানে আপনি পানিতে দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন, অবস্থান করতে পারবেন। তো সেটা হলে লাভ হবে কি, মানব জাতির যে মানুষ বিশেষ করে বন্যা কবলিত অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা বৃদ্ধি পাবে, সহজ হবে। একই সাথে যারা সেখানে থাকে, বসবাস করে, তাদের জন্য, তাদের জানে নিরাপত্তার জন্য সেটা কাজে আসবে। এইগুলো নিয়ে আমি মূলত এখন রিসার্চই করি। মানে সে আরো একটা নোবেলের দাবিদার। মানুষ পানিতে হাঁটবে, চলাফেরা করবে, মানে সে একের পর এক আবিষ্কার করে যাচ্ছে। তবে আমার একটা ধারণা, ব্যক্তিগত প্রিয় দর্শক বলি, সেটা হলো যে উনি মনে করেছে যে স্বপ্নে হয়তো কল্পনা করেছে যে একটা বল পড়ে গেলে সেটাকে যদি আমি কাজে লাগাতে পারি, বলটাকে, এই বলের টানে ওই বলটা উপর উঠে যাবে, সেরকম তিনি হয়তো মনে করেছেন, যার ন্যূনতম ধারণা পদার্থবিজ্ঞান সম্পর্কে নাই। পদার্থবিজ্ঞানের কোনো থিওরির সাথে তার কোনো যোগাযোগ বিন্দুমাত্র নাই। কল্পনার কারণে তিনি এইটা করে আশেপাশে, যেহেতু হুজুর, সেহেতু আশেপাশের মানুষ যারা আছে পড়াশোনা জানে না, যারা সাংবাদিকরা পড়াশোনা জানে না, বিজ্ঞান বিষয়ে কোনো ধারণা নাই, তারা সেগুলোকে নিয়ে হইচই করছে। যেহেতু কওমি মাদ্রাসা, বিশেষ করে কোরআনের গবেষণার কথা বলেছে, মানুষ আরো হামলে পড়েছে। বিষয়টা তাই না জনাব আতাউল্লাহ নাকি? হ্যাঁ, আমি ওই কথাটাই বলতেছি যে ওনার ইন্টেনশন ভালো। উনি যেগুলো আবিষ্কার করতে চাচ্ছেন, মানব কল্যাণের জন্য আবিষ্কার করতে চাচ্ছেন। ঘটনা হচ্ছে, একটা আবিষ্কার করার আগে আপনাকে একটা থিঙ্কিং করতে হয়, একটা থিওরি আবিষ্কার করতে হয় বা চিন্তা করতে হয়, এবং চিন্তা অনুযায়ী আপনাকে কাজ আগাতে হয়। সেটা সফল হবে কিনা সেটা পরের বিষয়। উনি তো এখন পর্যন্ত বলছেন যে উনি চিন্তা করেছেন, প্রজেক্ট চলছে, কিন্তু সেটা সফলতা এখন আসে না। এইটা একটা জিনিস, এইটাতে সফলতা উনি পেয়েছে বলতেছে। কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারি নাই উনি যদি একটু ঘুরিয়ে আমাকে দেখাতো যে এই জিনিসটা বারবার ঘুরছে এবং যার ফলশ্রুতিতে আমার ডায়নামা ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদিত হবে কন্টিনিউ উইদাউট বিদ্যুৎ গ্যাস ছাড়া,
এই জ্বালানি তাহলে এবং গ্যাস এই ছাড়া। সমস্ত সাংবাদিকরা এখানে গেল কেন? সংবাদ প্রচার কেন করছে? যেহেতু সে দেখাতেই পারে মানে না। এইটা তো এখন আসলে বাংলাদেশে সাংবাদিকতার তো দেউলিয়ত্বটাই হচ্ছে এখানে। মানে বুদ্ধিভিত্তিক বলেন বা বিজ্ঞান ভিত্তিক বলেন যে তারা একটা জিনিস প্রেজেন্টেশন করবে। মানে এইটা আমরা শুনেই শান্ত হচ্ছে। বাংলাদেশের মানুষের সমস্যাটা হচ্ছে কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াচ্ছি। আচ্ছা, আপনি আরো একটা সংবাদ আপনাকে দেখাই। এইবার হুজুর নয়, মাঝে মধ্যেই বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যমগুলোতে, প্রিয় দর্শক, আমরা এই ধরনের খবর শুনে থাকি। আমরা সেই ধরনের একটা খবর শুনি। করে তেল মোবিল গ্যাস ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে আলোড়ন তুলেছেন রাসেল। টানা 7 বছরের কঠোর পরিশ্রমে যুবকের উৎপাদিত বিদ্যুতে এলাকার বিভিন্ন বাড়িতে চলছে ফ্যান, টিভি, ফ্রিজও। সরকারি সহায়তা পেলে রাসেলের এই উদ্ভাবনে গোটা এলাকার বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব বলে ধারণা স্থানীয়দের। জনাব আতার হালদার, শুনলেন যে অলরেডি ইতিমধ্যে আরো একজন মহাবিজ্ঞানী না এই ভিডিওটা আমি দেখেছি। এটার যে প্রক্রিয়াটা সেটা বৈজ্ঞানিক। এখানে কিন্তু সে ধর্মীয় কাঠ খেলে নাই। সে যেটা আবিষ্কার করেছে যে পানির মাধ্যমে জেনারেটর ঘোরানো বা যে প্রক্রিয়াটা করছে সেটা একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। সেটা হতে পারে। না সেটা না, উনি বলছে তেল, মোবিল, গ্যাস ছাড়া পানির মাধ্যমে হাইড্রো এনার্জি, হাইড্রো ইলেকট্রিসিটি, যেটা কাপ্তায় লেখা আছে সেটা তো হবেই, কারণ ওখানে তো পানিটা একটা এনার্জি হিসেবে কাজ করছে। এখানে মনে হয় কোনো কিছু ছাড়াই করছে। আমরা একটু দেখি। থেকে বিদ্যুৎ উদ্ভাবনের স্বপ্ন নিয়ে গবেষণা শুরু তার। প্রাণপণ গবেষণার পর তেল, মোবিল, গ্যাস ছাড়াই বিদ্যুৎ উদ্ভাবন করে তাক লাগিয়ে দেন এই যুবক। এই বিদ্যুৎ উদ্ভাবনে ব্যবহার করা হচ্ছে ডিসি মোটর এবং এসি মোটর। রাসেল তার এই সাফল্যকে উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুকে। নাম দিয়েছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বিদ্যুৎ কেন্দ্র। প্রথমে আমার এই বিদ্যুৎটা প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এইগুলো আসলে কখনো সম্ভব নয়। এগুলো মানুষের একটা কল্পনা। আপনাদেরকে আগেও বলেছি, পৃথিবীতে পারপেচুয়াল মোশন সম্ভব নয়। অর্থাৎ এখানে সেই বিদ্যুৎ উৎপাদন করতে হলে বাহ্যিকভাবে কোনো এনার্জি তাকে অবশ্যই প্রয়োগ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে এফিসিয়েন্সি সে বাড়াতে পারে কোনো তার আবিষ্কারের মাধ্যমে। অর্থাৎ কাপ্তাইতে যে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদিত হয়, সেখানে পানি আটকে দেওয়া হয়। পানিগুলো যখন উপর থেকে অনেক জোরে নিচে পতিত হয়, তখন সেখানে রোটর অটোমেটিক্যালি ঘুরে পানির চাপে সেখানে এফিসিয়েন্সি বাড়াতে পারে বিদ্যুতের। অর্থাৎ হয়তো জেনারেটরের পরিমাপের বিষয় আছে, এখানে অনেক সায়েন্টিফিক বিষয় আছে, সেগুলোকে পরিবর্তন করে হয়তো 80% উৎপাদনের ক্ষেত্রে আপনি 90% যেতে পারেন, কিন্তু বাহ্যিক এনার্জি অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ না হলে শক্তি নিত্যতা সূত্রটি আপনার ইনভ্যালিড হয়ে যাবে এখানে। আর পারপেচুয়াল মোশনও পৃথিবীতে সম্ভব নয়, সেটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। সুতরাং এগুলো যেটা দেখাচ্ছে, হয়তো সাংবাদিকতা তার বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই, এই কারণে হয়তো এগুলো তারা প্রচার সাংবাদিক কি বলবো এটাকে, ধরেন প্রচারের জন্য এগুলো হয়তো তারা কিছু ব্যবসা করে নিচ্ছে। জনাব আতার হালদার, আমার সবচেয়ে মজার বিষয় আমরা আবার ফিরে যাই, সেটা হলো কওমি মাদ্রাসার যে কওমি স্ট্যান্ডের আবিষ্কার, সেখানে একটু চলে যায়, আবার একটু ফিরে দেখা যাক কওমি স্ট্যান্ডের। আর এই যে আমাদের সময় পর্যন্ত রিপোর্ট করেছে আর একটা পত্রিকা এমবিপি, সেও করেছে যে মধ্যাকর্ষণ শক্তি কোরআনিক গবেষণা চালিয়ে। আপনি কি বলবেন তাহলে এটাকে? এবার বলেন। আমি বারবারই একটা কথা প্রশ্ন আপনাকে করে গেছি, সেটা হচ্ছে যে উনি কি কোরআনের সেই আয়াতটা আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন, যে আয়াতের মাধ্যমে উনি উৎসাহিত হয়ে এটাকে আবিষ্কার করেছেন? উনি কিন্তু একবারও সেই আয়াতটা আমাদের সামনে বয়ান দেন নাই, যে এই আয়াত থেকে আমি এই বুদ্ধিটা পেয়েছি, বা এই আয়াত থেকে আমার মাথায় এই থিওরিটা আসছে, আমার চিন্তাটা আসছে, আমার প্রশ্নটা জাগছে এবং আমি সেই অনুযায়ী কাজটা করেছি। সেটা কিন্তু করে নাই। ওনার তো কাজই সফল হয় নাই। উনি না, কাজে সফল বড় কথা, উনি তো দাবি করছে উনি কোরআনের গবেষণা করে এটা পাইছে, কিন্তু কোরআনের গবেষণা কোথায় পাইলো, কোন আয়াতে পাইলো, সেটা কিন্তু আমাদেরকে ডিসক্লোজ করলো না। আমার প্রশ্নটা সেখানে। তার মানে সে একটা ধর্মীয় কাঠ খেয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে মাত্র, আর নাথিং এলস। আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, এবার বুঝলেন নাস্তিকদেরকে দাঁত ভাঙার জবাব দিতে যেয়ে আসলে কওমি স্টাইনের নিজের দাঁতই ভেঙে গেল এখানে, যা আমরা বিশ্লেষণ করে বুঝলাম। সুতরাং এই ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে বরঞ্চ বিজ্ঞানকে জানুন, বিজ্ঞান নিয়ে গবেষণা করুন, বিজ্ঞানকে পড়ুন, তাহলে আপনাদেরকে এই ধরনের তথ্য সাংবাদিকরা বিভ্রান্ত করতে পারবে না। তো দেখা যাক, প্রত্যাশা থাকবো, তারপরও প্রত্যাশা থাকবে আমার যে কওমি স্টাইন অর্থাৎ একটা নোবেল পাক, এবং একটা না, দুইটা না, 3টা আবিষ্কার তিনি করেছেন। 3টা নোবেলই তিনি পাক, বিখ্যাত যুগান্তরকারী আবিষ্কারের জন্য। ধন্যবাদ সবাইকে।